নিউজ 18 বাংলার খবরের জের হাজরার প্রবীণ নাগরিকের বাড়িতে গেলেন বিএলও। কমিশনের নির্দেশে নবতিপর শয্যাশায়ী নথি সংগ্রহ, বাড়ি গিয়ে হিয়ারিং সারলেন বিএলও। আরো বিস্তারিত জানাবে প্রীতি সাহা, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, বেশ কিছুদিন আগে আমাদেরই প্রথম এই খবর টেলিকাস্ট হয় এবং সেখানে দেখানো হয় হাজরা অর্থাৎ 83 নম্বর ওয়ার্ড। এই 83 নম্বর ওয়ার্ডের এক প্রবীণ বৃদ্ধ, তার বয়স 90 বছর ঊর্ধ্ব, 93 বছর বয়স। তার যে হিয়ারিং প্রসেস, সেই হিয়ারিং প্রসেস হয়নি এবং তাকে দিতে পাঠানো হয়েছে তার বাড়িতে। কমিশনের নির্দেশ ছিল 85 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ রয়েছে তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং ছাড়তে হবে। তার বাড়িতে কিন্তু হিয়ারিং যে প্রসেস, সেই প্রসেস হয়নি। এর পরবর্তীতে আমরা এই খবর দেখাই এবং রাত ভরে খবর দেখানোর দিন ধরে খবর দেখানোর পর কমিশন নির্দেশ দেয় বিএলওকে যে এই যে বৃদ্ধ, সেই বৃদ্ধের বাড়িতে গিয়ে হিয়ারিং এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সেই কথা মতো, সেই নির্দেশ মতো আজ বিএলও ঠিক সন্ধ্যে 6টা নাগাদ এই বৃদ্ধর বাড়িতে যান এবং সেখানে গিয়ে যে সমস্ত নথি রয়েছে সে সমস্ত নথি জমা করেন এবং হিয়ারিং এর যে প্রক্রিয়া, সেই হিয়ারিং এর প্রক্রিয়া সম্পন্ন করেন। অবশ্যই বেশ। রাসবিহারীর পাশাপাশি চৌরঙ্গীর দিকেও নজর রাখবো। কমিশনের নির্দেশে বাড়িতেই শুনানি, 80 ঊর্ধ্ব বৃদ্ধ ও তার স্ত্রী শুনানি বাড়িতে। হিয়ারিং সেন্টারে পৌঁছন 83 বছরের সৌমেন মুখোপাধ্যায়। বিশেষভাবে সক্ষম বৃদ্ধকে বাড়িতেই শুনানির ব্যবস্থা করা হয়। চৌরঙ্গীতে বাড়িতে গিয়ে বৃদ্ধ দম্পতি শুনানি করেন বিএলও। দেখেছি, বলছি কি করবো, আসতে হবে। আপনারা দেখেছি, আসতে হবে না। বাড়িতে হলে কি ভালো হতো? বাড়িতে হলে ভালো হতো, কিন্তু কি করবো, একবার গেছিল কিন্তু সব কিছু নিয়ে কি করে বুঝতে পারি না। ভয় কেন? ভয় 83 বছর বয়স হয়েছে, কবে থেকে ভোট দিচ্ছি। আমি বাথরুমে পড়ে গেছিলাম 1 বছর আগে, পা হাঁটতে পারি। আপনার বাড়িতে কে আছে? আমি আর বাড়িতে আছি। এই বাড়িতে এসে হিয়ারিং করা হচ্ছে আপনাদের, যেতে হলো না? না, তাহলে কি ভালো হচ্ছে? ভালো হলো, আমি যেতে পারতাম না তো। চৌরঙ্গী বিধানসভার এজেসি বোস রোড, সেখানেই বসবাস করেন সৌমেন মুখোপাধ্যায় এবং তার স্ত্রী সোমা মুখোপাধ্যায়। বয়স সৌমেন বাবুর প্রায় 80-র বেশি এবং যিনি তার স্ত্রী তার 70-এর বেশি। একেবারে পুরনো বাড়ি, দুজন মানুষ, বৃদ্ধ এবং বৃদ্ধা বসবাস করেন একসঙ্গে। বিএলওর সঙ্গে কথা বললেন বিএলও ব্রতিন প্রামাণিক। তিনি কথা বলার পর যেটা হলো যে ব্রতিন প্রামাণিক একেবারে সঙ্গে করে বৃদ্ধকে সঙ্গে করে নিয়ে এলেন। আমি এলাম টুক করে, আমার হেয়ারিং কাছে ওই স্কুলে, ওই টুক করে এসে ওনারে করে দিলাম শরীর অসুস্থ বলে, ওই জন্য চট করে চলে এলাম। মানবিক খাতিরে এটা। আপনার কি সুবিধে হলো? ঘরে এলো তো? হ্যাঁ, উনি সবসময় আছেন, সবসময় আছেন বলে আমার ভালো লাগে। ভালো হলো? ভালো, খুব ভালো। আপনার তো নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আমার নতুন অভিজ্ঞতা। বিএলও মানবিকভাবে এলেন এবং তার কাজ করলেন। তিনি বলছেন তার নতুন অভিজ্ঞতা। সৌমেন বাবু তিনিও খুশি। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আগামীকাল বাহিনী নিয়ে কমিশনের বৈঠক। বাংলার বিধানসভা ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠক। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ এবং এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন? দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে। তার কারণ আগামীকাল যে বৈঠকটি হবে জাতীয় নির্বাচন কমিশনের দুপুর 12টা থেকে, সেই বৈঠকে মূলত এক প্রকার রূপরেখা ঠিক হয়ে যাবে রাজ্যে বিধানসভা ভোটের জন্য কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে এবং কত সংখ্যক রাজ্য পুলিশ থাকবে। কারণ কালকের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে আধিকারিকরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব পর্যায়ে আধিকারিকরা এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার থাকবেন। অর্থাৎ কেন্দ্র, রাজ্যের এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক 3 জনেরই প্রতিনিধি থাকবে, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তার ভিত্তিতে এবারের বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন এবং সেই জায়গাতেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে সেটাও পর্যালোচনা আকারে উঠে আসবে। মনে করা হচ্ছে কালকের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে আইন শৃঙ্খলা নিয়েও একটি সামগ্রিক পর্যালোচনা
পর্যালোচনা তুলে ধরা হতে পারে কালকের বৈঠকে। এছাড়াও কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে রাজ্যের বিধানসভা ভোটের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে সেটাও জানতে চাওয়া হবে, কারণ বাহিনীর উপর নির্ভর করে তৈরি হবে যে কত দফায় রাজ্যে বিধানসভা ভোট হবে। তুমি দেখেছো অতীতে 7 দফা 8 দফা 9 দফা পর্যন্ত ভোট হয়েছে রাজ্যে, কখনো বিধানসভা ভোট হয়েছে, লোকসভা ভোট হয়েছে। ফলত এবারের বিধানসভা ভোট কত দফায় হবে তার অনেকটা নির্ভর করবে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তার উপর। তাই সেদিক থেকে দেখতে গেলে কালকের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে ক দফায় ভোট এবং কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে। বেশ, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং আজই ছবিটা বদলে গেল। ট্রাক্টরের বদলে এবার বাসে করে স্কুলে। সোমবার থেকেই সেই 5টি বাস চালু হবে। আমার সঙ্গে রাজকুমার রয়েছে, আরো জানাবে রাজকুমার। একদমই তমশ্রী, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিন পরেই একেবারে ঝা চকচকে এই যে স্কুল বাস যেটা রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পে চালু করা হচ্ছে, এই রকম বাসগুলো কিন্তু আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে। কিন্তু আলিপুরদুয়ার জেলায় 5টি এবং জলপাইগুড়ি জেলায় 6টি, মোট 11টি বাস চা বাগানের শিশুদেরকে, চা বাগানের ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়া এবং আসার কাজে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আলিপুরদুয়ার জেলার জন্য যে 5টি বাস, সেই 5টি বাস আজকেই জেলাতে এসে পৌঁছেছে। কালকে সকাল থেকে, আগামীকাল সকাল থেকে কিন্তু এই বাসে চেপেই একেবারে চা বাগানের শ্রমিকদের যারা বাচ্চারা রয়েছে তারা। 22 গজেও ভারত বিদ্বেষ। আগামী ফেব্রুয়ারি মাস থেকে টি-20 ক্রিকেট বিশ্বকাপ আর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত বাংলাদেশের। কথা জানিয়ে আইসিসি কে চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আর বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুরকে। তারপরেই বাংলাদেশের চিঠি আইসিসি কে। 7 ফেব্রুয়ারি থেকে টি-20 ক্রিকেট বিশ্বকাপ শুরু। খেলা হবে ভারত এবং শ্রীলঙ্কায়। কলকাতায় 3টি ম্যাচ রয়েছে বাংলাদেশের, একটি মুম্বাইয়ে। 22 গজের লড়াই। এই 22 গজেও বাংলাদেশের ভারত বিদ্বেষ। আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের বক্তব্য, নিরাপত্তার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। ইউরোপ সরকারের চাপেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই চিঠি। সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলাদেশের ক্রিকেট টিম ভারতে বিশ্বকাপ খেলতে যেতে নিরাপদ বলে মনে করতে পারে না। বাংলাদেশের খেলা যাতে শ্রীলঙ্কায় করা যায় তার জন্য আইসিসিকে অনুরোধ জানানোর নির্দেশ দিয়েছি। পরের দিনই আইসিসিকে চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাদের দাবি, বাংলাদেশের খেলা ফেলা হোক শ্রীলঙ্কায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। 2024 অগস্টে বিদ্বেষের আগুনে জ্বলে ওঠে বাংলাদেশ। দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে অন্তর্বর্তী সরকারের মাথায় মোহাম্মদ ইউনূস। এরপরেও পদ্মাপাড়ে অশান্তি থামেনি। সম্প্রতি বাংলাদেশে বারবার আক্রান্ত হয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। এরই মধ্যে গত 16 ডিসেম্বর আইপিএল এর নিলাম হয়। সেখানে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকায় কেনে কেকেআর। আর এরই বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান অনেকেই। ইডেনে কেকেআর এর খেলা বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। কেকেআর এর অন্যতম মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সরব হন উত্তরপ্রদেশের বিজেপি নেতা। रहमान जैसे खिलाड़ी भारत में खेलने आएंगे तो एयरपोर्ट से बाहर कदम नहीं रख पाएंगे, हम दावे के साथ कह रहे हैं। समझना चाहिए शाहरुख खान जैसे गद्दारों को कि जिस तरीके की गद्दारी आप देश के साथ कर रहे हैं, ये देश में अब नहीं चलेगा। इन गद्दारों की देश में कोई जगह नहीं रहेगी, ये मैं कहना चाहता हूँ। এই পরিস্থিতিতে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কে নির্দেশ দেয় বিসিসিআই। CCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. If they ask for any replacement, BCCI is going to allow that replacement. বিসিসিআই এর নির্দেশ মতো মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে কেকেআর। এরপর শনিবার রাতে জরুরি ভিত্তিতে বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার দুপুরে ফের বৈঠক। সেখানেই তারা সিদ্ধান্ত নেয় ভারতের টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ।
তারা চায় শ্রীলঙ্কায় খেলতে। অর্থাৎ এবার বাংলাদেশের 22 গজে ভারত বিদ্বেষ। নিউজ 18 বাংলা।